সবাইকে স্বাগত জানাচ্ছি কানাডার রেসিডেন্সিয়াল প্ল্যান নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্যভিত্তিক আজকের এই আলোচনায়। আজকে আমরা কথা বলবো কানাডাতে বসবাস করার জন্য সবচেয়ে যে চ্যালেঞ্জিং ইস্যু সেটা হচ্ছে হাউজিং ক্রাইসিস, এবং সেটাকে মোকাবেলা করার জন্য গভর্নমেন্ট বাধ্য হয়ে বেশ কিছু নতুন নিয়ম জারি করেছে, চালু করেছে গত বছর থেকে। এরপরেও কানাডার সমস্যার সমাধান হচ্ছিল না, তখন ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের কোটা কমিয়ে দেওয়া হয়েছে। তো এখন কানাডাতে হাউজিং প্রবলেমকে সলভ করার জন্যে গভর্নমেন্টের এই হাউজিং মিনিস্ট্রি বেশ কিছু উদ্যোগ নিয়েছে, সেগুলি সম্পর্কে আমরা কথা বলবো। আজকের আলোচনাটি কানাডার সিটিজেন, পার্মানেন্ট রেসিডেন্ট, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এবং ফরেন ওয়ার্কার্স সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি যারা ফরেনার, যারা টাকা দিয়ে কানাডাতে ইনভেস্ট করতে যান, আদৌ তাদের পক্ষে সম্ভব কিনা টাকা দিয়ে ইনভেস্ট করা, প্রপার্টি কিনে, সে বিষয়টি আমরা এখানে খোলাসা করব। আশা করছি আমাদের সাথে থাকবেন, মূল আলোচনাটি শুনবেন। বিষয় হলো যে ইউরোপে প্রপার্টি ক্রয় করে কিন্তু আপনার সিটিজেনশিপ কিংবা পার্মানেন্ট রেসিডেন্ট নেওয়ার সুযোগ রয়েছে। এক্সাম্পল হিসেবে যদি বলি, গ্রিস, এরপরে আপনি পর্তুগাল, তারপরে আপনার মাল্টা, এরপরে আপনার এদিকে তার্কি, এইসব কান্ট্রিতে সার্টেন অ্যামাউন্ট যদি আপনি ইনভেস্ট করে কোনো প্রপার্টি ক্রয় করেন, সেটা 5 বছর, 3 বছর, 6 বছর পরে সেই প্রপার্টি আপনি আবার সেল করে পরবর্তীতে সেটাকে ইনক্যাশ করতে পারবেন। এর বিনিময়ে আপনি সেখানকার পার্মানেন্ট রেসিডেন্ট হোল্ডার কোনো দেশে সিটিজেনশিপ লাভ করতে পারবেন। অনেকে আমাদেরকে প্রশ্ন করে যে কানাডাতে এরকম প্রপার্টি ক্রয় করে ইনভেস্টমেন্টের সুযোগ আছে কিনা। তাদের জন্য বলছি, বা সবার জন্যই বলতেছি, যে অ্যাকচুয়ালি কানাডাতে ফরেনারদের জন্যে প্রপার্টি ক্রয় করে ইনভেস্ট করে পার্মানেন্ট রেসিডেন্ট হোল্ডার হওয়ার কোনো প্রোগ্রাম নেই। কানাডার বিজনেস প্রোগ্রামগুলোতে কোনোভাবেই প্রপার্টি ক্রয়কে তারা এখানে অনুমোদন দেয় না গভর্নমেন্ট থেকে। অর্থাৎ এখানে প্রপার্টি ক্রয়ের মাধ্যমে পিআর হোল্ডার হওয়া কিংবা আপনার সিটিজেন হওয়ার কোনো প্রোগ্রাম নেই। এই বিষয়টি আমি আপনাদেরকে ক্লিয়ার করলাম। এটা সাইড টপিক। তো মূল টপিক যেটা, সেটা হচ্ছে যে আপনারা জানেন যে কানাডাতে হাউজিং ক্রাইসিসের বিষয়টি সামনে চলে এসেছে। বিশেষ করে নন ক্যানাডিয়ান যারা, তাদের জন্য কিন্তু আগে কানাডাতে প্রপার্টি ক্রয়ের সুযোগ ছিল, সেটা সিটিজেনশিপের জন্য না। ধরুন যে আপনি একটা কান্ট্রিতে প্রপার্টি কিনলেন, সেখানে সেই কান্ট্রিতে আপনার ইনভেস্টমেন্ট একটা হয়ে থাকলো। তো সেটার কারণে দেখা যাচ্ছে যে অনেক ফরেনাররা, ইভেন অনেক দুর্নীতিবাজ যারা, দেখা গেলো যে তাদের হয়তো ছেলেমেয়েরা পড়তেছে, তারা তাদের টাকাটা পাচার করে কানাডাতে অনেক প্রপার্টি ক্রয় করে ফেলতেছে, ইনভেস্ট করে রাখতেছে। তো এই কারণে, এর ফলে কী হচ্ছে, কানাডাতে ওভারঅল আপনার ক্রাইসিস শুরু হয়ে গেছে। একটা প্রপার্টির যে দাম হওয়ার কথা তার থেকে অনেক বেশি দাম হয়ে যাচ্ছে। বিশেষ করে করোনাকালে আপনারা খেয়াল করবেন যে আপনারা যে কান্ট্রি থেকে শুনতেছেন, আউট অফ কানাডা থেকে, হয়তো বা আপনাদের কান্ট্রিতে অনেক প্রপার্টির দাম কমে গেছে, মানুষ সেল করতেছে, বাঁচবে না মরবে ভরসা নাই। কিন্তু কানাডাতে প্রপার্টির দাম বেড়ে গেছে। কী জন্যে? তা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে মানুষ প্রপার্টিগুলো সেল করে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি কানাডাতে তারা অনেক প্রপার্টি ক্রয়ের জন্য চেষ্টা করেছে। এবং যারা আপনার কালো টাকা, তারাও এই ধরনের প্রপার্টি ক্রয় করার জন্য চেষ্টা করেছে অনেকে। তো পরবর্তীতে গভর্নমেন্ট তাদের এই সিস্টেমটাকে স্টেবল করার জন্য নতুন একটি নিয়ম করেছে, সেটা হচ্ছে যে যারা নন ক্যানাডিয়ান তাদের জন্যে প্রপার্টি ক্রয় করার আর পসিবল না। তো এখানে যখন কেউ ক্যানাডিয়ান হয়ে যায়, কানাডার সিটিজেন হয়ে যায়, তাকে অবশ্যই কোনো একটা স্পেসিফিক ফ্রেশ প্রোগ্রামের মাধ্যমে হতে হয়। তো এখানে দুর্নীতিবাজদেরকে প্রতিরোধ করার জন্য কানাডার এই নিয়মটি একটি অটোমেটিক্যালি একটি মহৎ উদ্যোগ হয়ে গেছে। তো এটাও সাইড টপিক আলোচনা। তো আমরা মূল আলোচনায় ফিরে আসতেছি। আজকের 11 এপ্রিল 2024 থেকে ডেপুটি প্রাইম মিনিস্টার অবলিক ফিনান্স মিনিস্টার Chrystia Freeland announced several new housing affordability measures. তো তারা নতুন কিছু উদ্যোগ নিয়েছে কাদের জন্য? যারা প্রথমবারের মতো কানাডাতে প্রপার্টি কিনবেন, অথবা যারা বর্তমানে কানাডাতে হোম ওনার্স হিসেবে রয়েছে, তারা যদি ফার্দার প্রপার্টি করতে চায়, তাদের জন্য 1 এপ্রিল এই মাসের 11 তারিখ থেকে, 1 এপ্রিল না, এই মাসের 11 তারিখ থেকে নতুন একটা নিয়ম তারা এখানে চালু করেছে। তো এখানে যে বিষয়টি বলা হচ্ছে সেটা হচ্ছে যে ইন লাইট অফ দি ফেডারেল রেস্ট্রিকশনস অন ফরেন হোম বায়ার্স লাস্ট ইয়ার, নিউ কামার্স টু কানাডা মে বি কিউরিয়াস ইফ দেয়ার
eligible for any of the recently announced housing affordability measures. তো ফরেনারদের জন্য প্রপার্টি ক্রয় রেস্ট্রিকশন চালু করার কারণে নতুন যারা আসতেছেন প্রতি বছর, যেমন এই বছরে 4,85,000 ইমিগ্র্যান্ট ভিসা নিয়ে অনেক ইমিগ্র্যান্টরা আসবে, বা 4,85,000 ইমিগ্র্যান্টরা ল্যান্ড করবে। তো এখানে আসার পরে ভাড়া দিয়ে থাকাটা তাদের জন্য অনেক কষ্টের একটা বিষয়। তো তাদের একটা প্ল্যান থাকবে যে নিজের একটা প্রপার্টি কীভাবে করা যায়, সেই বিষয়গুলিকে অনেক সহজ করার জন্য গভর্নমেন্টের কিছু সহজ উদ্যোগ পরিচালিত হয়েছে, অলরেডি শুরু হয়ে গেছে। এই বিষয়গুলো আপনাদের যদি জানা না থাকে আপনারা বিপদে পড়বেন, বা আপনি সাফার করবেন, মাসের পর মাস কষ্টে থাকবেন। তো আপনাদের এই বিষয়গুলোকে সহজ করার জন্য, খোলাসা করার জন্য আজকের আলোচনাটি আপনাদেরকে আশা করছি অবশ্যই হেল্প করবে। We also provide a clear guide on what these changes mean and discuss how newcomers, especially temporary residents such as international students and foreign workers, can pursue them. Understanding Canada's restriction on foreign home buyers. তো কানাডাতে যে ফরেনাররা যে আপনার প্রপার্টি ক্রয় করতেছিল তাদের বিষয়টি আরও একটু খোলাসা করি। In first beginning on January 1, 2023, the Canadian government enacted the prohibition on the purchase of residential property by non-Canadian act. তো কানাডাতে নন ক্যানাডিয়ান একটা অ্যাক্ট চালু হয়েছে কবে থেকে? 1 জানুয়ারি 2023 থেকে। এখন তো 2024 চলতেছে। এই কী কারণে এই অ্যাক্টটা করেছে সেটা আমি ব্যাখ্যা করেছি আগে। তো আমি এখানে জাস্ট আপনার স্পেসিফিক টাইমটা দেখালাম। দিস গভর্নমেন্ট পলিসি হুইচ ওয়াজ রিসেন্টলি এক্সটেন্ডেড আনটিল জানুয়ারি 1, 2027। তো এই যে ব্যান্ড বা আপনার এই যে ফরেনাররা কানাডাতে প্রপার্টি ক্রয় করতে পারবে না, ফরেনার বলতে নন ক্যানাডিয়ান যারা প্রপার্টি ক্রয় করতে পারবে না কোন সময় পর্যন্ত? জানুয়ারি 1, 2027 পর্যন্ত ক্রয় করতে পারবে না। তবে এখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এবং ফরেন ওয়ার্কার যারা তাদের জন্য কিছুটা ক্ষেত্রে শিথিলতা রয়েছে, সে বিষয়টি আমরা পরে আসবো। was put in place to restrict non-Canadians from buying residential property defined as buildings, এরপরে আপনার সেমি ডিটেক্টেড হাউজেস অ্যান্ড কন্ডোমিয়ামস। তো এখানে বিল্ডিং, সেমি ডিটাচড হাউজেস এবং কন্ডোমিয়ামস এগুলো তারা ক্রয় করতে পারবে না, কারা ফরেনাররা এখানে ক্রয় করতে পারবে না। নন ক্যানাডিয়ানস আর ডিফাইন্ড অ্যাজ দোজ হু আর নট ক্যানাডিয়ান সিটিজেন আর পার্মানেন্ট রেসিডেন্ট। There are certain situations where non-Canadians, including temporary residents such as foreign worker or international student, may still be eligible to purchase a residential property in Canada. কিছু এক্সেপশনাল কেস রয়েছে, সেগুলোতে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এবং ফরেন ওয়ার্কাররা এখানে সুযোগ পাবেন বা ছাড় পাবেন। এবার আসি আপনাদের একটি গুরুত্বপূর্ণ অপরচুনিটি এখানে উন্মুক্ত করেছে গভর্নমেন্ট, যে বিষয়টি জানাটা খুবই জরুরি কাদের জন্যে? যারা ভবিষ্যতে কানাডাতে ইমিগ্র্যান্ট হতে যাচ্ছেন এবং যারা অলরেডি ইমিগ্র্যান্ট হিসেবে আছেন এবং সিটিজেন হিসেবে আছেন, সবার জন্য এই আলোচনাটি এখন খুবই গুরুত্বপূর্ণ। কীভাবে? 16 এপ্রিল 2024, এই জাস্ট এক সপ্তাহ আগে বা 2 সপ্তাহ আগে থেকে first time home buyers will be able to withdraw more money from their registered retirement savings plan. তো আপনারা জানেন যে কানাডা গভর্নমেন্ট প্রত্যেক ব্যক্তির ইনকাম থেকে কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট টাকা কেটে রাখে। কী জন্যে? এখানে অনেকগুলো ফান্ডে সেই টাকাটা জমা হয়। এর মধ্যে একটি হচ্ছে RRSP, যেটাকে বলা হয় রেজিস্টার্ড রিটায়ারমেন্ট সেভিংস প্ল্যান। সেখানেও কিন্তু একটি টাকা জমা হয়। তো এখানে অ্যাকচুয়ালি এই ফান্ডগুলোতে জমা হয় পার্মানেন্ট রেসিডেন্ট এবং যারা সিটিজেন তাদের টাকা। তো আপনারা যারা এখনও সিটিজেন বা পার্মানেন্ট রেসিডেন্ট হননি তাদের এই বিষয়গুলো জানা থাকা ভালো, কারণ আপনারা তো ভবিষ্যতে অদূর ভবিষ্যতে কানাডার সিটিজেন বা পিআর হোল্ডার হতে যাচ্ছেন হবেন, এবং এই বছরে 4,85,000 ব্যক্তিরা এখানে পিআর হোল্ডার হবেন। এরপরে অনেকে গত বছরে 3.5 লক্ষ ব্যক্তিরা পিআর হোল্ডার অলরেডি হয়ে গেছেন, তারা সিটিজেনশিপের জন্য অপেক্ষা রয়েছেন। তাদের জন্য এই বিষয়গুলো তথ্যগুলো অনেক হেল্প করবে, যেহেতু এই নিয়মটি চালুই হয়েছে 16 এপ্রিল 2024 থেকে। তো এখানে যে বিষয়টি খোলাসা করা হচ্ছে সেটা হলো যে আপনারা প্রথমবারের মতো কোনো যদি বাড়ি ক্রয় করতে চান অথবা দেখা গেলো কোনো ফ্ল্যাট ক্রয় করতে চান, স্পেসিফিক্যালি আফটার দি চেঞ্জ টেক ইফেক্ট ফার্স্ট টাইম হোম বায়ার্স অ্যাক্রস কানাডা উইল বি এবল টু উইথড্র 60,000 ক্যানাডিয়ান ডলার আপনি উইথড্র করতে পারবেন। কোথা থেকে? ওই যে আপনার একটা ফান্ড আছে না গভর্নমেন্টের, রেজিস্টার্ড রিটায়ারমেন্ট সেভিংস প্ল্যান। তো এখানে যে আপনি প্রতি মাসে মাসে টাকা জমা করতেছেন, এখানে আপনার যে ফান্ডগুলো জমা হচ্ছে সেখান থেকে আপনি অ্যাডভান্স হিসেবে উইথড্র করতে পারবেন 60,000 ক্যানাডিয়ান ডলার, যেটা আগে ছিল মাত্র আপনার আগে ছিল 35,000 ক্যানাডিয়ান ডলার, সেখানে আরও 25,000 বৃদ্ধি করা হয়েছে। তো এখানে টোটাল এখন হচ্ছে 60,000 ক্যানাডিয়ান ডলার। এই টাকাতে কী করবেন আপনি? এই টাকা দিয়ে আপনি বাড়ি ফ্ল্যাট ক্রয় করতে পারেন ইজিলি প্রথমবারের মতো। তো এই টাকাতে হয়তো বা পরিপূর্ণভাবে একটা বাড়ি ক্রয় করা সম্ভব না, সেক্ষেত্রে আপনি কী করবেন? এই টাকা দিয়ে আপনি ডাউন পেমেন্ট দেবেন।
ডাউন পেমেন্টের জন্য মূলত গভর্নমেন্ট এই সুযোগটি আপনাকে দিচ্ছে। অ্যাকর্ডিং টু মিনিস্টার ফ্রিল্যান্ড ইনক্রিজড RRSP withdrawal limit plus a tax-free first-time saving account FHSA can be combined together. Freeland says these initiatives will give younger Canadians more tools to save what actually needed to purchase their first home. তো এখানে বিষয় হলো যে এই 60,000 কানাডিয়ান ডলার দিয়ে আপনাদের প্রকৃত পক্ষে অনেকের পক্ষে একটি কমপ্লিট বাড়ি ক্রয় করা সম্ভব না হতে পারে। সেক্ষেত্রে এখানে বলা হচ্ছে যে ডাউন পেমেন্টের জন্য আপনি 60,000 কানাডিয়ান ডলারকে কাজে লাগাবেন। এখানে আর একটা সুযোগ দিচ্ছে গভর্নমেন্ট, নতুন একটি অ্যাকাউন্ট সিস্টেম চালু করেছে যেটার নাম হচ্ছে FHSA। তার মানে হচ্ছে এটা ফার্স্ট হোম সেভিংস অ্যাকাউন্ট। তো এটা হচ্ছে ফার্স্ট হোম সেভিংস অ্যাকাউন্ট, একটা আলাদা সেভিংস অ্যাকাউন্ট করার সুযোগ দিয়েছে গভর্নমেন্ট। এটি আমি খোলাসা করতেছি। এই ফার্স্ট হোম সেভিংস অ্যাকাউন্টের টাকা এবং আপনার ওই যে 60,000 কানাডিয়ান ডলার, এই দুটো কম্বাইন করে আপনি যে টাকাটি আপনি এখানে নিতে পারতেছেন সেই টাকা দিয়ে আপনি বাড়ি ক্রয় করতে পারেন। তো বাড়ি ক্রয় কী জন্য করবেন? আপনারা জানেন যে রিসেন্ট টাইমে গভর্নমেন্ট এখানে কানাডাতে প্রচুর পরিমাণে হাউস রেন্ট বেড়ে গেছে। তো সেই হাউস রেন্ট থেকে রেহাই পাওয়ার জন্য আপনি যদি সরাসরি একটি বাড়ি ক্রয় করে ফেলেন গভর্নমেন্টের সুযোগ থেকে, তাহলে আপনার সমস্যা কি? আপনি পরবর্তীতে আপনার কিস্তিগুলো দিলেন, আপনি যদি আপনি মর্টগেজ লাগে সেটারও কিন্তু সুযোগ আছে, সে বিষয়ে আসতেছি। তো এই জন্যই বাড়ি ক্রয় করাটা আপনাদের জন্য খুবই সহজ। যারা নতুন আসবেন তাদের জন্য এই বিষয়টি অনেক সহায়তা করবে। মোর অন FHSA. In other words, the government's decision to increase RRSP withdrawal limit is expected to allow Canadians, including eligible newcomers, to access more money they can use for a down payment, যেটা আমি একটু আগে বললাম। কানাডার ট্যাক্স ফ্রি FHSA এবার আপনাদেরকে যে বিষয়টি একটু আগে টাচ দিয়েছি সেটা হলো যে নতুন একটি সেভিংস অ্যাকাউন্ট। এটা প্রথমবারের মতো সুযোগ দিয়েছে তা না, এটা আরও আগে থেকে চালু হয়েছে 2022 থেকে। হয়তো অনেকে জানেন, অনেকে জানে না। 2022 থেকে কানাডা গভর্নমেন্ট ইন্ট্রোডিউস নিউ সেভিংস অ্যাকাউন্ট কল্ড FHSA. This tax-free savings account enables Canadian citizen and permanent resident to save up to 8,000 Canadian dollar per year towards their first home. This account is unique because it allows eligible account holders to enjoy several tax-related benefits while they save up to buy their first home in Canada. তো এখানে বিষয় হলো যে আপনার কানাডাতে বাড়ি করার তো একটা দীর্ঘমেয়াদী প্ল্যান থাকতে পারে। নতুন যারা একদম নতুন তারা যেমন এখানে বাড়ি ক্রয় করতে পারেন, পাশাপাশি আপনি যদি 5-7 বছরও থাকেন তারপর আপনাকে নতুনই বলতে হবে, কারণ যারা অনেক যুগ ধরে থাকে তাদের তুলনায় তো আপনি নতুন। তো এখানে যে সুযোগটি দিচ্ছে গভর্নমেন্ট সেটা হলো বছরে আপনি 8,000 কানাডিয়ান ডলার পর্যন্ত এই অ্যাকাউন্টে, কোন অ্যাকাউন্টে? FHSA বা ফার্স্ট হোম সেভিংস অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টে জমা করতে পারবেন এবং সেই টাকার জন্য আপনাকে কোনো ট্যাক্স দিতে হবে না। গভর্নমেন্ট এই সুযোগটি দিয়েছে। Contributions made to FHSA are tax deductible and they provide account holders with tax rebates. Growth that occurs with all money that is contributed to an FHSA is tax-free. When an account holder decides they are ready to withdraw from their FHSA for down payment on their home, the money taken out of this account does not incur taxes. Tax-free FHSA have a lifetime contribution limit 40,000 Canadian dollar. তো এখানে দেখুন আপনার $1,00,000 বন্দোবস্ত কিন্তু হয়ে গেল। আগে যেটা বলা হলো যে ফান্ড আপনি উইথড্র করতে পারেন 60,000 কানাডিয়ান ডলার, আর এখানে আপনি 40,000 কানাডিয়ান ডলার পর্যন্ত আপনি হচ্ছে এখানে ট্যাক্স ফ্রি সুযোগ পাচ্ছেন। তো এই $1,00,000 দিয়ে আপনি ইজিলি একটা বাড়ি বা আপনার পছন্দ মতো কিনতে পারেন। এর থেকে বেশি দিয়েও কিনতে পারেন। আমি জাস্ট আপনাদেরকে সহজ করে দিলাম ন্যূনতম বিষয়টা। এভাবে করা যায়। এক্সটেন্ডেড RRSP repayment period. According to Canadian government, Canadians with RRSP, including newcomers, will soon have more than twice as long as they once did to start repaying their RRSP contributions after making a withdrawal to pay for their deposit on a home. তো ওই যে আগে যে বিষয়টি বলেন $60,000 পর্যন্ত আপনার উইথড্রয়াল করার সুযোগ রয়েছে এবং সেটির যে রিপেমেন্ট সিস্টেম সেখানে গভর্নমেন্ট আপনার এখানে সুযোগ বাড়িয়ে দিচ্ছে, এখানে ডাবল সময়ে আপনার বাড়িয়ে দিচ্ছে সরকার, যাতে করে আপনি এটি পেমেন্ট করতে পারেন। স্পেসিফিক্যালি অ্যাকর্ডিং টু মিনিস্টার ফ্রিল্যান্ড, first time home buyers who withdraw money from their RRSP by December 31st, 2025 will now have 5 years to begin repayments. তো এখানে ওই যে আপনি $60,000 পর্যন্ত যেটা উঠাইতে পারবেন সেটা আপনার 2025-এর 31শে ডিসেম্বর পর্যন্ত এই সুযোগটি থাকবে। সেটা হচ্ছে যে উইল নাও হ্যাভ 5 years টু বিগিন রিপেমেন্টটা শুরু করতে পারবেন 5 বছর সময়ের মধ্যে।
Before the extension of this repayment period, Canadians and newcomers with RRSP had just 2 years before they need to begin repaying their contributions. This extension is expected to enable eligible account holders to have an increased level of financial flexibility when it comes to repaying their RRSP, something that will be beneficial both in short-term and long-term budget planning for new homeowners. তো এবার আমরা আসি এক্সটেন্ডেড অ্যামোর্টাইজেশন পিরিয়ড ফর মর্গেজেস। কানাডাতে বিভিন্ন কারণে ইভেন আপনার বাড়ি করার জন্যও মর্গেজেরও প্রয়োজন হতে পারে, অথবা আপনি ব্যক্তিগত কোনো লোনের জন্য মর্গেজের প্রয়োজন হতে পারে। তো এখানে 1 আগস্ট থেকে একটি নতুন নিয়ম শুরু হতে যাচ্ছে, সেটা হলো ফার্স্ট টাইম হোম বায়ার্স যারা, তারা 1 আগস্ট থেকে ইনশিওর্ড মর্গেজের ক্ষেত্রে তারা কী করতে পারবে, 30 বছর সময় ধরে তারা এটি ব্যাক করতে পারবে অ্যাকর্ডিং টু দি ক্যানাডিয়ান গভর্নমেন্ট। হ্যাঁ, তো এই বিষয়টি আপনারা জানা থাকলো, তাহলে আগে 1 লাখ পেয়েছেন, আরও টাকা যদি লাগে এখান থেকে আরও টাকা নিতে পারবেন আপনি, 1 লাখ 2 লাখ যা লাগে ক্যানাডিয়ান ডলার আপনি নিতে পারবেন। ফার্স্ট টাইম হোম বায়ার্স will be eligible for this extended amortization period only if they purchase a newly built home. তো এই সুযোগটি আপনি পাবেন কখন, যখন আপনি একদম নতুন তৈরি কোনো বাড়ি ক্রয় করবেন, তখন আপনি এখানে এই অ্যামোর্টাইজেশনের সুযোগটা পাবেন। ইনশিওর্ড মর্গেজেস, যেগুলো ইন্স্যুরেন্স করা রয়েছে, এই ধরনের মর্গেজগুলোতে নিতে পারবেন এবং 30 বছর ধরে সেটা পেমেন্ট করতে পারবেন। তো এখানে এই বিষয়ে আরও বেশ কিছু তথ্য এখানে রয়েছে। লঙ্গার মর্গেজ অ্যামোর্টাইজেশন পিরিয়ড হ্যাভ এ পজিটিভ ইম্প্যাক্ট অন হোম ওনার্স ইন কানাডা বিকজ দে রিডিউস দি মান্থলি পেমেন্ট অ্যান্ড নিউ homeowners need to make their property. Therefore, this initiative expected in the words of Minister Freeland make it possible for more younger Canadians afford to pay their monthly mortgage on a new home. Ultimately, this should in turn generally make home ownership more accessible for younger Canadians across the country. This may also benefit newcomers who typically immigrate to Canada as young adults. তো যারা কানাডাতে আসতেছেন 4,85,000 এবং যারা গত বছরে এসেছেন এবং যারা কনভার্ট হবেন স্টুডেন্ট এবং ওয়ার্কার যারা শুনতেছেন আমাদের কথা, যারা পিআরে কনভার্ট হবেন, তাদের যে ভবিষ্যতের সুযোগ সুবিধাগুলো এখানে সব জায়গাতেই বাসা ভাড়া একটা হেডেকের বিষয়, প্রচুর পরিমাণে টাকা চলে যায় এখানে। তো আপনি দেখা গেল যে বাসা ভাড়ার টাকা দিয়ে আপনি কিস্তি দিবেন অ্যামোর্টাইজেশনের, বাসা ভাড়া না নিয়ে নিজের বাড়ি করবেন, নিজের বাড়িতে থাকবেন। থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোর মতো এরকম না, এখানে অনেক ধরনের সমস্যা থাকে। তো আপনারা এই কানাডার ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি হিসেবে এখানে আসতে পারেন এবং এই সুবিধাগুলো পেতে পারেন। এখানে আরও একটি বিষয় আছে, আমি এটি পড়বো না আপনাদের সামনে, আপনারা এখানে দেখে নেবেন। চেঞ্জেস টু দি ক্যানাডিয়ান মর্গেজ চার্টার। তো কানাডার মর্গেজ চার্টারে বেশ কিছু নিয়ম নতুন করে চেঞ্জ করা হয়েছে, এগুলো আপনাদেরকে সুযোগ করে দিয়েছে গভর্নমেন্ট, আরও বেশি এখানে সুযোগ উন্মুক্ত করে দিয়েছে। এগুলো যারা আরও বেশি অনুসন্ধিৎসু তারা কষ্ট করে এই স্লাইডে পড়ে নেবেন। এখানে ব্যাংকের সুবিধা, লেন্ডারদের থেকে যারা আপনারা টাকা নিয়েছেন তাদের কাছ থেকে সুবিধা এখানে আরও বাড়ানো হয়েছে এবং বিভিন্ন সেক্টরে ফি এখানে কমানো হয়েছে, রিডিউস করা হয়েছে। এই বিষয়গুলো নিয়ে এখানে একটা ক্লিয়ার পিকচার রয়েছে। ভিডিওকে সংক্ষিপ্ত করার স্বার্থে এখানে এই পরের 3টি স্লাইড এখানে আমরা জাস্ট আপনাদেরকে শো করলাম, আপনারা এটা পজ করে দেখে নেবেন। আশা করছি এখান থেকে উপকৃত হবেন। আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যারা দীর্ঘ সময় ধরে আমাদের সাথে আমাদের কথাগুলো শুনলেন, আশা করছি অনেকে উপকৃত হবেন এখান থেকে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।